জাতিসংঘ এবার শেখ হাসিনার কপাল খুলে দিল। জাতিসংঘ থেকে জানানো হয়েছে এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। তাহলে কি ডক্টর ইউনূস সাহেব বিপদে পড়তে যাচ্ছে? এমনকি ফাঁসিও হতে পারে ডক্টর ইউনূস সাহেব সহ যত উপদেষ্টা আছে সবার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। জাতিসংঘ এখন শেখ হাসিনার সেই কথাগুলোকে সমর্থন করছে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঠিক হুবহু শেখ হাসিনার বক্তব্যটাই তিনি নিজের মুখে পুনরাবৃত্ত করছেন। দর্শক, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার পরের দিনই ভারত কেন বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লি থেকে ঢাকায় পাঠালো? কেন ইউনূস সরকার এই বিষয়টিকে গোপন করার চেষ্টা করলো? হাসিনার বিচার প্রক্রিয়াকে নিয়ে কি ভারত বাংলাদেশকে কোনো বার্তা দিয়েছে? তার জন্যই হাই কমিশনারকে দিল্লি থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বিগত যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে। শোনেন, বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না। ডক্টর ইউনূস বিখ্যাত হতে পারে, তিনি বিশ্বস্ত না। সরকারকে নিজের দোষ ঢাকতেই গণমাধ্যমের উপর দোষ দিচ্ছে। রিসেট বাটন চেপে নতুন ইতিহাস তৈরি করতে গিয়ে গোলক দাদার মধ্যে পড়ে গেল ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগের জন্য এটা বড় ধরনের একটা দুঃসংবাদ বলা যেতে পারে, কারণ নতুন একটা বক্তব্য সামনে এসেছে। বাংলাদেশে আপনারা জানেন ইতিমধ্যে যে জাতিসংঘের গোয়েন লুইস তিনি যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে আওয়ামী লীগের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ এখানে অপেক্ষা করছে। তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে বৈশ্বিক এই সংস্থা বাংলাদেশকে কতটা রত্নরূপে ব্যবহার করছে তার স্বরূপ তারা নিজেরাই উন্মোচন করছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি কি বোঝেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের নীরব হাসিতে আর কেউ মজে যাচ্ছেন না। কেউ আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোবেল বিজয়ী হিসেবে সকলের ঊর্ধ্বে এক মহামানব হিসেবে বানিয়ে রাখতে চাইছেন না। আন্দালিব রহমান পার্থ এই কথাটা বলেছেন যে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়ে আপনি চলে যান। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 5টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 5টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন তাহলে আমরা প্রথম ভিডিওটা দেখে নেই। দর্শক, শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার পরের দিনই ভারত কেন বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লি থেকে ঢাকায় পাঠালো? কেন ইউনূস সরকার এই বিষয়টিকে গোপন করার চেষ্টা করলো? হাসিনার বিচার প্রক্রিয়াকে নিয়ে কি ভারত বাংলাদেশকে কোনো বার্তা দিয়েছে? তার জন্যই হাই কমিশনারকে দিল্লি থেকে ঢাকায় পাঠানো হয়েছে। 1 জুন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং বিচার প্রক্রিয়াটিকে সারা বিশ্বের জন্য লাইভ করে দেওয়া হয়। তারপরে হঠাৎ করে দেখা যায় যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম মানব জমিনকে সরকারের আভ্যন্তরীণ সূত্র থেকে জানানো হয় যে দিল্লিতে প্রায় 9 মাস পরে নতুন যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাকে হঠাৎ করেই ঢাকায় পাঠানো হয়। দিল্লি থেকে তাকে হঠাৎ করেই ঢাকায় পাঠানো হয় শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার পরের দিনে, অর্থাৎ 2 তারিখে। এবং এটা দেখুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম মানব জমিন এবং তারিখটা ফলো করুন 2 তারিখ। এক্ষেত্রে বিষয়টিকে সম্পূর্ণভাবেই নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে, কারণ ইতিপূর্বে এভাবে নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারদের কেউই ভারতের রাষ্ট্রপতির কাছে নিজের পরিচয়পত্র পেশ করার 2-3 দিন পর পুনরায় ঢাকায় গিয়েছে বা তাকে ঢাকায় পাঠানো হয়েছে এমন দৃষ্টান্ত পাওয়া যায় না। সেক্ষেত্রে তাহলে কেন এই নবনিযুক্ত হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হঠাৎ করেই ভারত থেকে ঢাকায় পাঠানো হলো বা তাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো? সেক্ষেত্রে এই নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে দিয়ে ভারত ইউনূস সরকারকে কোনো বার্তা পাঠিয়েছে? তথ্য বলছে যে এই ঘটনা ঘটেছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, এবং সেক্ষেত্রে ঢাকার তরফ থেকে বিষয়টিকে একেবারেই গোপন করা হয়েছে। দেখুন, আবারও বলবো তারিখটি ফলো করুন এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম মানব জমিনের প্রতিবেদন এটি। এবং এক্ষেত্রে সরকারের দায়িত্বশীল সূত্র মানব জমিনকে জানিয়েছে যে কনসালটেন্টের জন্য দিল্লি থেকে ঢাকায় আসছেন বাংলাদেশের এই নবনিযুক্ত হাই কমিশনার। সেক্ষেত্রে একাধিক সূত্র দাবি করছে 1 জুন শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার নাটক একেবারেই ভালো চোখে দেখেনি ভারত। সেক্ষেত্রে বিবিসির দেওয়া এই তথ্য, এই প্রতিবেদন অনুসারে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে হত্যার বিষয়টি নিয়ে অনেক মিথ্যে মামলা হয়েছে এবং যাদেরকে হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে তাদের অনেকেই জীবিত। দেখুন বিবিসির প্রতিবেদন। এর আগেও একাধিক তথ্য সামনে এসেছে যেখানে এমন ব্যক্তি জুলাই আন্দোলনে যিনি নিহত, পরবর্তীকালে দেখা গেছে তিনি জীবিত। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সেই আইসিটি যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে তার মধ্যে যে বেশ কিছু গোলমাল রয়েছে, গলদ রয়েছে তা কিন্তু স্পষ্ট। ভারত কি সেই বার্তাই অন্তর্বর্তী সরকারকে দিতে চাইলো? এবং এক্ষেত্রে বলা হচ্ছে প্রায় 8 মাস পরে বাংলাদেশের এই হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ঢাকার তরফ থেকে দিল্লিতে পাঠানো হয়েছিল। তবে শুরুতে আরো একটা গোলমাল দেখা দিয়েছিল যেদিন তিনি, অর্থাৎ এই ব্যক্তি বাংলাদেশের হাই কমিশনার হিসেবে
নিজের পরিচয়পত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দেবেন, সেই অনুষ্ঠানটিকেই বাতিল করে দেওয়া হয়, কিন্তু কোনো রকম কারণ জানানো হয়নি সরকারের তরফ থেকে। তারপর 29শে মে দিল্লির কূটনৈতিক সূত্র জানায় যে রিয়াজ হামিদুল্লাহ 29 তারিখ তার পরিচয়পত্র ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করেছেন। তো হঠাৎ কেন এই স্থগিতাদেশ দেওয়া হলো, এবং এটা কি ইউনূস সরকারকে অস্বীকার করার কোনো ধরনের কূটনৈতিক বার্তা যা ভারত এই অনুষ্ঠানটিকে স্থগিত করার মাধ্যমে দিতে চাইল? সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যে বিচারের নামে প্রহসন হয়েছে তা একাধিক বৈদেশিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছে। এবার ভারতে নিযুক্ত বাংলাদেশের এই হাই কমিশনারকে গোপনে ঢাকায় নিয়ে আসা এটাই প্রমাণ করে যে ভারতের তরফ থেকে অন্তর্বর্তী সরকারকে কিছু কঠোর বার্তা দেওয়া হয়েছে, যার জন্য দিল্লিতে নিযুক্ত এই হাই কমিশনারকে হঠাৎ করেই ঢাকায় পাঠানো হয়েছে বা তিনি ঢাকায় এসেছেন, এবং এই খবরটিকে প্রায় চাপা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনিতেই ইউনূস সরকারের পাকিস্তান প্রেমী মনোভাব এবং চীনাপন্থী পরিকল্পনা ভারতের ক্ষেত্রে অস্থিরতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তার জন্যই কি নবনিযুক্ত এই হাই কমিশনার, বাংলাদেশের হাই কমিশনারকে ঢাকায় পাঠিয়ে কড়া মাপের ডোজ দিতে চাইছে ভারত। জাতিসংঘ বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে এখন শেখ হাসিনার সেই কথাগুলোকেই সমর্থন করছে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ঠিক হুবহু শেখ হাসিনার বক্তব্যটাই তিনি নিজের মুখে পুনরাবৃত্ত করছেন। গোয়েন লুইসের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে আপনাদের প্রত্যাশা কেমন? তিনি তখন বলছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়। জাতিসংঘের সংজ্ঞা মতে তিনি জাতিসংঘের সংজ্ঞাটাও দেওয়ার চেষ্টা করছেন। সমাজের সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকেই অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়। কি অদ্ভুত, কি অসাধারণ! তখন যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বিএনপি ছাড়া অন্য দল ছাড়া আওয়ামী লীগের যে আমির মার্কা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন জাতিসংঘ কি বিবৃতি দিয়েছিল? যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য কি বিবৃতি দিয়েছিল সেটাও একটু আপনাদের মনে করিয়ে দিই। বিবৃতিগুলোতে উল্লেখ ছিল বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন বন্ধ, সব দলের অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠান এবং স্বাধীন মত প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এটি নির্বাচনের পরে নয়, আগে পরেও এই ধরনের মন্তব্য তারা করেছে বিভিন্ন ধরনের বিবৃতিতে। এখন গোয়েন লুইসরা জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের মতন সংস্থাগুলো তারা তাদের মতো করে বক্তব্য প্রচার করছে। যেহেতু এখন শেখ হাসিনা নেই, তখন যেভাবে গণতন্ত্রের সবক দিত, শেখ হাসিনাকে হটানো দরকার ছিল, শেখ হাসিনার মাধ্যমে তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছিল না, এটা তো সত্য কথা। শেখ হাসিনা গণতন্ত্র গলার টিপে ধরুক আর বাক স্বাধীনতার হরণ করুক, যাই করুক না কেন, এখন তো স্পষ্ট হচ্ছে যে পশ্চিমা এজেন্ডাগুলো তিনি বাস্তবায়ন করতে চান নাই। অনেকে অভিযোগ থাকতে পারে ভারতকে অনেক কিছু দিয়েছে, এটা শেখ হাসিনা নিজে উল্লেখ করেছেন। যাই হোক, কি দিয়েছে সেটিও আমরা আবার আর বিতর্ক। তো এখন যে ডক্টর ইউনূস ক্ষমতায় রয়েছেন, সরকার প্রধান হিসেবে তিনি তার রাজত্ব পরিচালনা করছেন, ডক্টর ইউনূস তাদের লোক, এটা তো ওপেন সিক্রেট, অনেকেই বলেন। অতএব এখন আর অংশগ্রহণমূলক নির্বাচনের দরকার নেই, এখন আর খুব দ্রুত বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের জন্য কোনো নির্বাচনের দরকার নেই। ইউরোপীয় ইউনিয়ন যেভাবে কদিন আগে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যে সংস্কারের জন্য যতটা সময়ের প্রয়োজন তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই সময়টি দিতে চায়, ঠিক একইভাবে জাতিসংঘ বুধবারও তাদের মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। গোয়েন লুইস বলছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, নির্বাচন আগে না সংস্কার আগে এটি বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে, জাতিসংঘ নয়। জাতিসংঘ মনে করে সুষ্ঠু অবাধ নির্বাচন নিশ্চিতে তারা যেকোনো সহায়তা করবে। বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের জনগণের উপর নির্ভর করবে, সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে। তাহলে এতকাল কেন সবক দিয়ে আসা হয়েছে? কেন 2024 আগে এতটা তৎপর ছিল? কেন বাংলাদেশের আন্দোলন নিয়ে জাতিসংঘ সেনাবাহিনীকে পর্যন্ত সতর্কতা জারি করে? এগুলো তারা নিজের মুখে বলেছে। নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস আরো বলছেন, বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জাতিসংঘ কোনো ভূমিকা পালন করতে পারে না। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। সেই কথা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। অর্থাৎ আমরা করিডোরের বিষয়ে জানি, আমরা বন্দরগুলো বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে যে তুমুল বিতর্ক, সেই সম্পর্কে নানা ধরনের কথাবার্তা বলছি বা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবং গোয়েন লুইসের এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো সরকার এখনো পর্যন্ত করিডোর কিংবা বন্দর ইস্যুতে অথবা পশ্চিমাদের যে বিভিন্ন ধরনের এজেন্ডা রয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত পিছপা হয়নি। মধ্যরাতে জারি করা ডক্টর ইউনূস সরকার এক অধ্যাদেশ নিয়ে পড়ে গেছে হইচই। কারা বীর মুক্তিযোদ্ধা এবং কারা মুক্তিযোদ্ধার সহযোগী তা নিয়ে হাজির করা হয়েছে লেজে গোবরে এক অধ্যাদেশ। হুলস্থুল বেড়ে গেলে দোষ দেওয়া হচ্ছে দেশের একাধিক প্রথম সারির গণমাধ্যমকে। আমাদের অনুসন্ধান বলছে প্রায় 4 মাস আগে এই অধ্যাদেশের খসড়া তৈরি হয়েছিল, তখনও সংবাদ মাধ্যমগুলোতে একযোগে একই খবর ছাপা হয়েছিল। এমনকি গত 15ই মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে মুক্তিযোদ্ধার সংজ্ঞা না পাল্টানোর মত দিয়েছিল। মুক্তিযোদ্ধার সহযোগীর কোনো অপশন না রাখার সিদ্ধান্ত হয়েছিল সেই বৈঠকে। আবার তড়িঘড়ি করে সংশোধন করতে গিয়ে
ঘটিয়ে ফেলেছে আরো বিপত্তি। নতুন অধ্যাদেশে একই ব্যক্তিকে কোথাও বলছে মুক্তিযোদ্ধা, আবার কোথাও মুক্তিযোদ্ধার সহযোগী। এই অধ্যাদেশে নানা অসঙ্গতি, ইচ্ছামাফিক সংজ্ঞা নির্ধারণ এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অনন্য ভূমিকা পালন করা গুরুত্বপূর্ণ অনেকেই হারিয়েছেন বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি। প্রশ্ন উঠেছে, সরকার কি নিজের দোষ ঢাকতেই গণমাধ্যমের উপর দোষ দিচ্ছে? রিসেট বাটন চেপে নতুন ইতিহাস তৈরি করতে গিয়ে গোলক দাদার মধ্যে পড়ে গেল ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে একটি খবর প্রকাশিত হয়। খবরটির শিরোনাম ছিল মোটামুটি একই রকম, বঙ্গবন্ধু এবং জাতীয় 4 নেতা সহ 4 শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল। নতুন অধ্যাদেশটিতে তাদেরকে মুক্তিযোদ্ধা নয়, মুক্তিযোদ্ধার সহযোগী হিসেবে বিবেচনা করা হবে। সমকাল, যুগান্তর, তারের কণ্ঠ, ইত্তেফাক ও বিডি নিউজ 24 সহ একাধিক সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছিল, মঙ্গলবার রাতে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের নামে জারি অধ্যাদেশে অবশ্য বলা হয়, যারা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযোদ্ধার সহযোগী। এই ঘোষণার পর দেশ বিদেশ থেকে তুমুল শোরগোল শুরু হয়। বহু মানুষ মুক্তিযুদ্ধের প্রধান সেনানী শেখ মুজিবুর রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম ও ক্যাপ্টেন এম মনসুর আলীর অবমাননায় তীব্র ক্ষোভ উগরে দেন। মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধার সহযোগীর যে সংজ্ঞা খসড়া অধ্যাদেশে দেওয়া হয়েছে তা নিয়ে সরকারের কাছে ব্যাপক আপত্তি জানিয়েছেন মুক্তিযোদ্ধারাই। খবর হলো, সরকার মানে উপদেষ্টা পরিষদ চায়নি মুক্তিযোদ্ধার সংজ্ঞা পাল্টিয়ে কোনো বিতর্কে জড়াতে। তাহলে কেন হলো এমন অধ্যাদেশ? চমকপ্রদ তথ্য হলো, 15 মে উপদেষ্টা পরিষদের 28তম বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে অধ্যাদেশটির খসড়া উপস্থাপন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অধ্যাদেশটির নাম ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022, সংশোধনের উদ্দেশ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল খসড়া সংশোধন অধ্যাদেশ 2025। দর্শক, 18 মে ডেইলি স্টারে এই খবরটি পড়তে পারেন, যার শিরোনাম ছিল মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাবে সায় দিল না উপদেষ্টা পরিষদ। খবরটিতে বলা হয়, মুক্তিযোদ্ধার বিদ্যমান সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাব করা হলে উপদেষ্টা পরিষদ তা গ্রহণ করেনি। এ কারণে মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী পরিবর্তন হচ্ছে না মুক্তিযোদ্ধার সংজ্ঞা। ডেইলি স্টারের খবরে জোরালোভাবে দাবি করা হয়েছে, সংজ্ঞা পরিবর্তনের প্রস্তাব উপদেষ্টা পরিষদ গ্রহণ না করার বিষয়টি সরকার অন্তত 4টি উচ্চ পর্যায়ের সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে। দর্শক, খবর হলো, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে সরকার একটি গ্রুপ তড়িঘড়ি করে অধ্যাদেশটি মধ্যরাতে প্রকাশ করেছে। নতুন করে অধ্যাদেশটিতে কিছু শব্দ যোগ করে দিয়ে এখন পড়েছে বেকায়দায়, যার কারণে অধ্যাদেশটিতে আছে অসঙ্গতি, এক অনুচ্ছেদের সাথে আর এক অনুচ্ছেদের বিভ্রান্তি। ধরা পড়ে যাচ্ছে সুকৌশলে ইতিহাস বদলে দেওয়ার তৎপরতাও। সকাল থেকে যখন অধ্যাদেশটি নিয়ে সমালোচনার ঝড় বইছিল, তখন পরিস্থিতি সামাল দিতে দুপুরে সংবাদ সম্মেলন ডাকেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, এটা ভুল বোঝাবুঝি। মুক্তিযুদ্ধের সময় 1971-এর 10 এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। অন্যদিকে মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন তারা হবেন মুক্তিযোদ্ধার সহযোগী। ওই সরকার গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য। জনাব ফারুকী আজম দাবি করেন, সরকার 1972 সালের মুক্তিযোদ্ধার সংজ্ঞাতে ফেরত দিয়েছে। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, তার এই দাবি বিভ্রান্তিকর। কারণ নতুন অধ্যাদেশে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় কি আছে সেটির সাথে 1972 সালের আদেশের সংজ্ঞা মিলিয়ে দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। নতুন অধ্যাদেশের 2 নম্বর ধারার 10 নম্বর অনুচ্ছেদে বীর মুক্তিযোদ্ধার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যে একটি জনযুদ্ধ ছিল সেটি অস্বীকার করা হয়েছে। মুক্তিযোদ্ধার স্বীকৃতি হারিয়েছেন বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রাখা এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করা বাংলাদেশিরা। মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী বা দূত হিসেবে দায়িত্ব পালনকারীরাও এখন আর মুক্তিযোদ্ধা নন। এমনকি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তৃণমূলে ব্যাপক ভূমিকা রাখা এমএনএরাও বাদ পড়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী এবং মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশি সাংবাদিক, স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় সবাই এখন মুক্তিযোদ্ধার সহযোগী। তারা কেউ আর বীর মুক্তিযোদ্ধা নন। আর 1972 সালে বঙ্গবন্ধুর আমলে যে আদেশ জারি হয়েছিল, সেখানে মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ হিসেবে স্বীকৃতির বিষয়টি ছিল পরিষ্কার। দ্য বাংলাদেশ ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডার 1972-এ মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়, মুক্তিযোদ্ধা বলতে এমন কোনো ব্যক্তিকে বোঝায় যিনি মুক্তিযুদ্ধে নিযুক্ত কোনো বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবার উপদেষ্টা ফারুকী আজমের বক্তব্য এবং নতুন অধ্যাদেশ দুটোই পরস্পর বিরোধী।